আসসালামু আলাইকুম। ইলিয়াস কাঞ্চন সাহেব একটি দল করেছেন জনতা পার্টি বাংলাদেশ। আজকে ইলিয়াস কাঞ্চন সাহেবের সেই দল নিয়ে একটু কথা বলবো। কথা বলবো শাকিব খানের তাণ্ডব নিয়ে এবং কথা বলবো বরবাদ দেখে শিহাব শাহীনের দাগি সিনেমার পরিচালক শিহাব শাহীনের অনুভূতি কি সেই বিষয়টা নিয়ে। আশা করছি আলোচনার সঙ্গেই থাকবেন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব। পেজটি যারা ফলো করেননি একটু ফলো করে দিন। একটা চাপেরই তো ব্যাপার। এত চাপ নেওয়ার কিছু নাই। চাপ দিন। চলেন আলোচনায় ফিরে যাই। ইলিয়াস কাঞ্চন সাহেব ৩৫ বছর ধরে নিরাপদ সড়ক আন্দোলন করে আসছেন। ৩৫ বছর। চারটিখানি কথা না। আমার বয়সের সমান প্রায়। আমার বয়স ৩৫ থেকে ৫-৬ বছর একটু বেশি। এদিক ওদিক হইতে পারে। ৩৫ এর বেশি আরকি। সেটা কত বললাম না। যাই হোক। তো আমার বয়সের সমান সে নিরাপদ সড়ক আন্দোলন করছেন। বয়সের চাইতে একটু কম আরকি। তো সেই নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে সে অনুভব করেছে, সে ফিল করেছে যে পাওয়ারে না থাকলে এইটা আসলে কোনোভাবেই সম্ভব না। পাওয়ারে থাকলে সে তার নিরাপদ সড়ক আন্দোলনের অনেক কিছুই সে বাস্তবায়ন করতে পারত। যেহেতু পাওয়ারে নাই, তাই সে সেগুলো বাস্তবায়ন করতে পারছে না। এখন কথা হচ্ছে যে পাওয়ার বলতে কি বোঝাচ্ছি? পাওয়ার বলতে রাজনৈতিক পাওয়ার বলছি, পলিটিক্যাল পাওয়ার বলছি, দেশের ক্ষমতার কথা বলছি। ক্ষমতায় যে থাকে সে অনেক কিছুই করতে পারে। যেমন আজকে একটা ছোট্ট ক্লিপ দেখলাম, ভিডিও ক্লিপ যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটা সেমিস্টার ফি বাবদ পাঠাইছে ৪০০ কোটি টাকা। মনে করেন আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে একটা সেমিস্টারে মেক্সিমাম ৳১,০০,০০০ খরচ হয় বা ৳২,০০,০০০ খরচ হয়। সেটা বিদেশে গিয়ে হয়তো ৳৪,০০,০০০ হইতে পারে। বাট ৳৪০০ কোটি টাকা! ক্ষমতায় ছিল বলেই এটা সম্ভব হয়েছে এবং সেই টাকাটা পাঠাইছে সরকারি চ্যানেলে মানে অবৈধ পথে পাঠায় নাই। পাচার মানে হুন্ডি করে পাঠায় নাই। গভর্নমেন্ট চ্যানেলের মাধ্যমে ৪০০ কোটি টাকা একটা সেমিস্টার ফি পাঠাইছে। তাহলে কত কোটি টাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলের কাছে পাচার করছে বললে ভুল করব। তার হাত খরচের জন্য পাঠাইছে বেসিক্যালি। এই টাকাগুলো নিশ্চয়ই তার ফ্যামিলির টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো আয় করে গিয়েছিলেন বা তিনি আয় করেছেন বা তার স্বামী আয় করেছেন। সেই টাকা তিনি পাঠাইছে। এটা কিন্তু আমার আর আপনার ট্যাক্সের টাকা না। এটা তার নিজস্ব অর্জিত টাকা। তারা হাজার, হাজার কোটি টাকা আয় করেছে। বিভিন্ন পথ আছে সেই আয়ের। সে বিষয় নিয়ে আজকের টপিক না। আজকের টপিক হচ্ছে কাঞ্চন সাহেবের রাজনৈতিক ক্ষমতা নিয়ে আজকের বিষয়। তো তিনি বিভিন্ন দেশে গিয়েছেন, গিয়ে টের পেয়েছেন সেই দেশের আ অধিকর্তারা তাকে বলেছে যে, "আপনি পাওয়ারে আসেন। পাওয়ারে না আসলে আপনার এগুলা এক্সিকিউশন হবে না।" তার নিরাপদ সড়ক আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ। I support it. আমি পারলে তার সঙ্গে আন্দোলনের রাস্তায়ও থাকতাম। কারণ প্রতিদিন যেভাবে রাস্তায় সড়কে যেভাবে প্রাণ যাচ্ছে, সড়ক দুর্ঘটনা ঘটছে, তাতে ইলিয়াস কাঞ্চন সাহেব যদি নিরাপদ সড়ক আন্দোলন না করতেন, তাইলে আমার মনে হয় এটা আরো দ্বিগুণ হইতে পারত। সম্ভাবনা ছিল। সো নিরাপদ সড়ক মানে যে সড়কে শুধু অ্যাক্সিডেন্ট বন্ধ করবে তা না। নিরাপদ সড়ক মানে সড়কটা একেবারে নিরাপদ হবে। সেখানে কোনো অ্যাক্সিডেন্ট থাকবে না, কোনো ছিনতাই থাকবে না, কোনো অপরাধ থাকবে না। এরকম একটা নিরাপদ সড়ক চায়। শুধু ইলিয়াস কাঞ্চন সাহেব চায় তা না। এটা আমিও চাই, আপনিও চান। তো তার এই জনতা পার্টি কতগুলো আসন পাবে বা সে সরকারে গিয়ে কতটুকু ক্ষমতা পাবে, এটা একটা ভীষণ ভাববার বিষয়। কারণ হচ্ছে আ অনেক লেট করে ফেলছেন তিনি। তিনি যদি ৩৫ বছর আগে দলটা গঠন করতেন, আজকে ৩৫ বছর পরে হয়তো তিনি ১৫-২০ টা আসন পাইতেন। এমন একটা সময়ে তিনি দলটা গঠন করেছেন, যেই সময়ে আওয়ামী লীগের কোন প্লেয়ার মাঠে নাই। বিএনপির কিছু প্লেয়ার নিয়ে তিনি জনতা পার্টি গঠন করেছেন। বিএনপির প্লেয়ার দিয়ে আসলে কিছু হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ বিএনপির যেসব প্লেয়ার কাঞ্চন সাহেবের দলে আসছে, তারা আসলে বিএনপিতে জায়গা না পেয়েই তার দলে আসছে। দেখেন পলিটিক্স বা ভোট বা ইলেকশন এগুলো সম্পর্কে আমার কিঞ্চিৎ ধারণা আছে।
যেহেতু আমি আমার অভিনয় শিল্পী সংঘের নির্বাচন করেছি পরপর কয়েকবার, এবং প্রত্যেকবারই আমি হেরেছি। যেহেতু আমি পলিটিক্স খুব একটা করি নাই, আমি কোনো নির্বাচনী পরিকল্পনা বা ষড়যন্ত্র বা কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ছিলাম না। আহ, এই জায়গা থেকে আমি অনেক কিছু বুঝেছি যে ইলেকশনে থাকা মানে হচ্ছে গিয়ে, পলিটিক্সে থাকা মানে হচ্ছে আপনাকে অনেক আগে থেকে থাকতে হবে। হুট করে এসে গরম ভাত খাওয়া সম্ভব না। আপনাকে দীর্ঘদিন ধরে মাঠে একটা পরিকল্পনা নিয়ে নামতে হবে। সেই পরিকল্পনা করে তারপরে, এখন ইলিয়াস কাঞ্চন সাহেব যেই দলের চেয়ারম্যান হয়েছে, উনি এই দল কবে ক্ষমতায় আসবে, কবে তিনি অধিক ইয়ে পাবেন, পাওয়ার পাবেন, সেটা আস্তে আস্তে আসলে ওনার বয়স কত হবে, আর উনি ততদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবেন কিনা, অনেক প্রশ্ন আছে। ইভেন উনি যেই আসনে দাঁড়াবেন সেই আসনে তিনি একটা আসন পাবেন কিনা, সেটাও একটা বিষয়। এখন ক্ষমতা বলতে যেটা বুঝায়, এখন নির্বাচন বলতে যেটা বুঝায়, এখন ভোট বলতে যেটা বুঝায়, মানুষ নৌকার ধানের শীষ ছাড়া কিছু চেনে না। যতই আপনি ইয়ে করেন, আহ জ্ঞান দেন, হ্যাঁ, তবে একটা জেনারেশনের পরে আর একটা জেনারেশন এখন চলে আসছে, যে জেনারেশনটা আসলে ভোটই দিতে যায় না। একটা হিউজ জেনারেশন ভোট দিতে যায় না। এই জেনারেশন যদি ভোটে যায়, ইলেকশনের সময় ভোট দিতে যায়, তাইলে অনেক নতুন নেতৃত্ব আসবে। আমাদের আগামী ইলেকশনে সবচেয়ে বড় যে বিষয়টি, চ্যালেঞ্জিং বিষয়, সেটা হচ্ছে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া। আমি এবার আমার নির্বাচনে দেখেছি যে আমি আমার অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে আমি যে আমার যে হারটা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে যে সেলিব্রিটি ভোটাররা ভোট দিতে যায় নাই, এবং আমি তাদের সঙ্গেই ম্যাক্সিমাম আমার কাজ, আমার যে যত নাটক সিনেমা, ম্যাক্সিমাম হচ্ছে সেলিব্রিটি ভোটারদের সঙ্গে আমার উঠা বসা, তাদের তাদের সঙ্গে আমার সখ্যতা বেশি। তারা ভোট দিতে যায় নাই। সবাই যে যায় নাই তা না, তাদের মধ্যে যে কজন যায় নাই সে কজন যদি যাইতো, তাহলে আমার ভোট, যে আমার যে বিজয়ী হয়েছে তার থেকে অনেক বেশি হয়ে যায়। তারা যায় নাই ভোট দিতে। তো ওই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে একটা বিশাল ভোট ব্যাংক আছে যারা ভোট দিতে যায় না। তারা মনে করে যে আমার ভোটে কি আসে যায়, বা ভোট দিতে যাওয়া একটা প্যারা, কষ্ট, লাইনে দাঁড়ায় থাকে ভোট দিব দীর্ঘক্ষণ দাঁড়ায়। না, বিষয়টা তা না। আপনার ওই একটা ভোট অনেক মূল্যবান। আপনার ওই একটা ভোট, হ্যাঁ, যদি সেই ভোটটা কাউন্ট করা হয়। এখন গতবার আওয়ামী লীগ সরকার যেভাবে ভোট কাউন্ট করছে, সেভাবে যদি ভোট না হয়, একটা ফেয়ার ইলেকশন হয়, তাহলে আপনার ওই একটা ভোট খুবই মূল্যবান। আপনার ওই একটা ভোট চিত্র পাল্টে দিতে পারে, কারণ আপনি যেভাবে একজন ভাবছেন সেভাবে আরো অনেকেই ভাবছে। ওই কারণে ওই একটা ভোট অনেক মূল্যবান। তো যাই হোক, কাঞ্চন সাহেবের এই নতুন দলের জন্য অনেক অনেক শুভকামনা। তিনি অনেক সৎ এবং বস্তুনিষ্ঠ এবং মহৎ উদ্যোগ নিয়ে ভোটে এসেছেন, দল গঠন করেছেন। তার দলে যেন চোরের জায়গা না হয়, তার দলে যেন বাটপারের জায়গা না হয়, তার দলে যেন সৎ এবং দূরদর্শী রাজনীতিবিদ তার দলে যেন জায়গা পায়, সেই বিষয়টা তিনি যেন খেয়াল রাখেন। আচ্ছা, এবার শিহাব শাহীন, দাগির পরিচালক শিহাব শাহীন, বরবাদ দেখে তার উপলব্ধি কি? শিহাব শাহীনটা কি শুনছিল যে বরবাদে নাকি কোনো গল্প নাই, কিন্তু বরবাদ সিনেমা দেখার পরে সে দেখতে পেয়েছে বরবাদে খুব ভালো একটা গল্প আছে। শিহাব শাহীন যেটা ফিল করেছে সেটা হলো যে তিনি বরবাদ দেখার সময় আরিয়ান মির্জাকে পেয়েছেন, সেখানে শাকিব খানকে পাননি। অর্থাৎ শাকিব খান বিগিনিং টু এন্ড একটা ক্যারেক্টার প্লে করেছে, এবং সেটি দেখে শিহাব শাহীন মুগ্ধ হয়েছেন। বরবাদ দেখে শিহাব শাহীনের একটা শিক্ষা হয়েছে, সে একটা লেসন নিয়েছেন যে কিভাবে ম্যাস ফিল্ম বানাতে হয়, ম্যাস পিপল কি ধরনের সিনেমা চায়, অ্যাকশন সিনেমার ঘরানাটা কি, অ্যাকশন সিনেমার মেকিংটা কিরকম, অ্যাকশন সিনেমা কিভাবে বানালে দর্শক মুগ্ধ হয়ে দেখবে। এই ধরনের অনেক লেসন তিনি বরবাদ দেখেছেন এবং সেটি দেখে শিখে গেছেন। এটি শিহাব শাহীন দেখলাম একটি ক্যামেরায় বলে গেল। এবার আসি, তাণ্ডব নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম। সাবিলা নূর তাণ্ডব থেকে বেরিয়ে গেছে, অথচ এখন আবার শুনছি সাবিলা নূরই তাণ্ডবের নায়িকা। বিভিন্ন জায়গায় দেখলাম যে এফডিসি তে বা বিভিন্ন শুটিং স্পটে সাবিলা নূরের সঙ্গে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, ফটো তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। তাদের সেই সেলফিতে, তাদের সেই ক্যামেরায় ধরা পড়েছে বরবাদের শুটিং এ আসলে
সাবিলা নুরি আছে। তো ফাইনালি বরবাদের নায়িকা হিসেবে শাকিব খানের সঙ্গে তাণ্ডবে সাবিলা নূরকেই দেখতে পাচ্ছি। এইটা মোটামুটি 90% কনফার্ম হয়ে গেছি আমি। আমার মতো আপনারাও নিশ্চয়ই এটাই ভাবছেন যে বরবাদে সাবিলা নূরই শাকিব খানের নায়িকা হতে যাচ্ছে। সাবিলা নূর এমন একটা কপাল, দেখেন, সে প্রিয়তমার জন্য প্রপোজাল পাইছে, সে তুফানের জন্য প্রপোজাল পাইছে, সে বরবাদের জন্য প্রপোজাল ইয়ের জন্য কি বলে তাণ্ডবের জন্য প্রপোজাল পাইছে। অর্থাৎ তিনটা বড় বড় সিনেমা, তার দুইটা বড় বড় প্রজেক্ট সে হাতছাড়া করেছে, তৃতীয় প্রজেক্ট সে হাতছাড়া করে কি করে? এর চেয়ে অভাগী আর তাহলে হয় না পৃথিবীতে। সে যখন প্রিয়তমা করতে তার কাছে গিয়েছিল, প্রিয়তমা সে করে নাই বা যে কোনো কারণে হয় নাই, তখন কিন্তু প্রিয়তমা সুপার ডুপার বাম্পার হিট, তার চিন্তাতেই আসে নাই। সে ভাবতেই পারে নাই প্রিয়তমা এরকম একটা সাকসেসফুল স্টোরি হবে, মুভি হবে। প্রিয়তমার পরে যখন তুফানের প্রপোজাল তার কাছে গেছে, তখন কি কারণে তুফানটা করা হয় নাই আমি জানি না, অনেক কিছু থাকে এর ভিতরে। সেই তুফানটা দেখার পরেও সে আবারও তার নিশ্চয়ই আফসোস করতে হয়েছে যে কি জিনিস ছেড়ে দিলাম, কি জিনিস হারালাম। কিন্তু তুফানের পরে তাণ্ডবের যে প্রপোজাল সে পেয়েছে, সেটি কিন্তু সে কোনোভাবেই আর মিস হতে দেয় নাই। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু তুফান তাণ্ডবের প্রপোজাল সে মিস হইতে দেয় নাই। এতে করে দেখেন সাবিলা নূরের সিনেমাতে যে এন্ট্রিটা হচ্ছে, এই এন্ট্রিটা একটা রাজকীয় এন্ট্রি হচ্ছে। এর আগে তাসনিয়া ফারিন বা মেহজাবিন সিনেমাতে যে এন্ট্রি করেছে, সেই এন্ট্রি ভালো হলেও রাজকীয় হয় নাই। সমালোচকদের প্রশংসা করালেও সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে নাই। সেই জায়গা থেকে সাবিলা নূর কিন্তু মেহজাবিন এবং তাসনিয়া ফারিনের চাইতে অনেক অনেক দূর এগিয়ে গেছে। আসলে কপাল বলতে হবে, সাবিলা নূরের কপাল বলতে হবে। আমি জানি না তাসনিয়া ফারিন বা মেহজাবিনের কাছে শাকিব খানের সিনেমার কোনো প্রপোজাল এর আগে গিয়েছে কিনা, বা গেলেও সেই সংবাদ এখনো প্রকাশিত হয় নাই। পরে হয়তো কানাঘুষা হইলে বা দু এক জায়গায় তারা যদি শেয়ার করে, হয়তো সেই সংবাদ পরে আমরা জানতে পারবো। যদি গিয়ে থাকে আর তারা যদি ফিরিয়ে দিয়ে থাকে, তাহলে তাদের মতো আর আফসোস আর কেউ করছে না এই মুহূর্তে। দেখেন, নাটক থেকে ৩টা নায়িকা উঠে এসেছে সিনেমায়। নাটক থেকে কিন্তু ইদিকা পলও আসছে। নাটক থেকে আসা মানে কিন্তু খারাপ কিছু না। নাটক থেকে মেহজাবিন উঠে এসছে, নাটক থেকে তাসনিয়া ফারিন উঠে আসছে, নাটক থেকে সাবিলা নূর উঠে আসছে, যদি বড় তাণ্ডবের মাধ্যমে সে আসে। এবং আরো একটি মেয়ে আছে তানজিন তিশা, তারও আসার কথা ছিল কোন একটা সিনেমায়, সেটি স্থগিত আছে। এবং নাটক থেকে একটি ছেলের আসার কথা, ফারহান। ফারহানের সেই সিনেমাটাও যে কোনো কারণে আর হলো না। যাই হোক, সাবিলা নূরকে নিয়ে কথা বলছি, তাণ্ডবকে নিয়ে কথা বলছি। তাণ্ডবে যে ঘটনা শোনা যাচ্ছে, তাণ্ডবের যে গল্প শোনা যাচ্ছে, তাণ্ডবের যে ভাইব উঠে উঠেছে, তাতে তাণ্ডব একটা মহা প্রলয়ঙ্কর নিয়ে আসছে কুরবানির ঈদে। সেই মহা প্রলয়ঙ্করে সাবিলা নূরও কিন্তু একটা অংশ হয়ে দাঁড়াবে। এবং সাবিলার তাণ্ডবের পরে যে ডিমান্ড হবে, সেটি দেখবার জন্য আমি বসে আছি। তাণ্ডবের পরে সাবিলার যে মার্কেট তৈরি হবে, সেটি নিয়ে কন্টেন্ট তৈরি করবার জন্য আমি বসে আছি। তো লেটস সি, আমার অনুমান যদি সত্য হয়ে থাকে, তাণ্ডবে যদি সাবিলা নূরই নায়িকা হয়ে থাকে, তাহলে তাণ্ডবের ভবিষ্যৎ হয়ে গেল। আমরা একটা কথা বলি, কারো প্রশংসা করতে গেলে, উঠা গেছে, ও উঠা গেছে, মন থেকে উঠা গেছে, অনেক উপরে উঠে গেছে। ঠিক এরকম আর কি। মন থেকে না উঠলেও সাবিলা নূর কিন্তু অনেক উপরে উঠে গেছে।